জামায়াতের জন্য স্বর্ণ সুযোগ আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের সাধারণ নির্বাচন। কিন্তু নির্বাচনের আগেই দেশের রাজনীতিতে একটি অদ্ভুত নাটকীয়তা তৈরি হয়েছে। বিশেষ করে কুমিল্লা 4, যশোর 4 এবং বগুড়া 1 আসনে বিএনপি প্রার্থীদের আইনগত বিপদে পড়ার খবর ছড়িয়ে পড়েছে সারা দেশে। এই 3টি আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থীদের ঋণ খেলাপিদের দায়ে পতন ঘটতে থাকায় জামায়াতে ইসলামীর প্রার্থীদের জন্য তৈরি হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ। এই ঘটনাগুলো শুধু আইনি লড়াই নয়, বরং রাজনৈতিক দলের কৌশল, ভুল সিদ্ধান্ত এবং জনগণের আস্থা হারানোর গল্প। আসুন ধীরে ধীরে জানি কুমিল্লা, যশোর ও বগুড়ায় কিভাবে তৈরি হলো এই অপ্রত্যাশিত পরিস্থিতি, যেখানে বিএনপির প্রার্থীরা একের পর এক আইনি ঝামেলায় জড়িয়ে পড়ছে আর জামায়াতের নেতারা সে ফাঁকা মাঠে সহজে গোল করছে। কুমিল্লা 4 আসন সবসময় রাজনৈতিক তীব্র প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু হয়ে থাকে। এইবার বিএনপির প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সী ছিলেন আসনে। তিনি 4 বার এমপি, হেভিওয়েট প্রার্থী এবং তার ভোট ব্যাংক ছিল অসাধারণ। স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ ভোটার পর্যন্ত সবাই ভেবেছিল মুন্সী এইবারও আসনটি জিতবেন নিশ্চিন্তভাবে। কিন্তু ইতিহাস অন্যরকম সৃষ্টি করল। মুন্সীর বিপদ শুরু হয়েছিল ব্যাংক ঋণের দায়ে। তিনি বিপুল পরিমাণ ঋণ নিয়েছিলেন আইডিয়াল ব্যাংক এবং আইডিএলসি ফাইন্যান্সের কাছ থেকে, কিন্তু পরিশোধ করতে ব্যর্থ হন। কিন্তু মুন্সী হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন যাতে তার নাম সিআইবি রিপোর্টে প্রকাশ না হয়। হাইকোর্ট তাকে রক্ষা কবচ দিয়েছিলেন। মনে হয়েছিল মুন্সী এই আইনি সুরক্ষা পেয়ে নিরাপদ, কিন্তু পাওনাদার প্রতিষ্ঠানগুলো হাল ছেড়ে দেয়নি। প্রিমিয়ার ব্যাংক এবং আইডিএলসি ফাইন্যান্স সরাসরি আপিল বিভাগের চেম্বার আদালতে যায়। গত বৃহস্পতিবার সেই রক্ষা কবচ 8 সপ্তাহের জন্য স্থগিত করে দেয়। বাংলাদেশ ব্যাংক এখন সরাসরি মুন্সীকে ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত করতে পারে। নির্বাচনী আইন অনুযায়ী একজন ঋণ খেলাপি কখনোই নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। রিটার্নিং অফিসার যখন মনোনয়নপত্র যাচাই বাছাই করবেন, তখন তিনি অবশ্যই সিআইবি রিপোর্ট চেক করবেন। সিআইবি রিপোর্টে ঋণ খেলাপি দেখা গেলে রিটার্নিং অফিসার আইনগতভাবে মুন্সীর মনোনয়নপত্র বাতিল করতে বাধ্য। এই খবর পেয়ে কুমিল্লার রাজনীতিতে ভেসে উঠল এক ভয়াবহ উত্তেজনা। মুন্সীর সমর্থকরা হতবাক। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী হাসনাত আবদুল্লাহর জন্য এটি হয়ে গেল এক প্রকার আশীর্বাদ। হাসনাত আবদুল্লাহ জুলাই বিপ্লবের অন্যতম নায়ক, এনসিপির মুখ্য সংগঠক এবং স্থানীয়ভাবে তিনি অত্যন্ত জনপ্রিয়। তার জয়ের সম্ভাবনা সবসময় ছিল উচ্চ, কিন্তু মুন্সী মাঠে থাকলে লড়াইটা সমান হতো না। মুন্সীর ভোট ব্যাংকের একটি বড় অংশ এবং সাধারণ ভোটারদের সমর্থন হাসনাতকে পেতে হতো কঠিন লড়াইয়ে। কিন্তু এখন মুন্সীর মনোনয়ন বাতিল প্রায় নিশ্চয়তা তৈরি হয়ে গেছে। হাসনাতের সামনে আর কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী নেই। বিশ্লেষকরা বলছেন এটি হাসনাতের জন্য ওয়াক ওভার। ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো সুযোগ তিনি পাচ্ছেন। হাসনাত আবদুল্লাহ তরুণ প্রজন্মের ক্রাশ। তার জনপ্রিয়তা শুধু রাজনীতিকদের মধ্যে নেই, সাধারণ যুবক যুবতীদের মধ্যেও অসাধারণ। বিএনপির প্রার্থী আইনি মারপ্যাচে বাদ পড়লে দেবিদ্বারের সাধারণ ভোটারদের সামনে হাসনাত ছাড়া আর কোনো ভায়াবল অপশন থাকবে না। আইনজীবীরা সতর্ক করেছেন, চেম্বার আদালত 8 সপ্তাহের জন্য স্থগিত করেছেন, কিন্তু নির্বাচনে মাত্র 12ই ফেব্রুয়ারি। এই 8 সপ্তাহের মধ্যে হাইকোর্টের আদেশ আবার ফিরিয়ে আনার কোনো সম্ভাবনা নেই। মুন্সীর জন্য এটি আইনগতভাবে মিশন ইম্পসিবল। এখন চোখ সরিয়ে দেখি দেশের দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ আসনে, যশোর 4 বা বাঘপাড়া অভয়নগর বসুন্ধীয়। এখানে বিএনপির প্রার্থী টিএস আইয়ুব ছিলেন ধানের শীষ। তার প্রভাব, সংযোগ এবং ভোট ব্যাংক ছিল অসাধারণ। স্থানীয়রা ভেবে নিয়েছিল এবার আইয়ুবের জয় নিশ্চিত, কিন্তু এখানেও ঋণ খেলাপির দায়ে আইনি ঝামেলা তৈরি হয়ে গেল। গত কয়েকদিনের মধ্যে ঢাকা ব্যাংকের ধানমন্ডি মডেল ব্রাঞ্চের কর্মকর্তারা যশোরের রিটার্নিং অফিসারের কাছে একটি জরুরি চিঠি পাঠান। চিঠিটির বিষয়বস্তু ছিল স্পষ্ট, টিএস আইয়ুব একজন ঋণ খেলাপি। তিনি ঢাকা ব্যাংক থেকে বিপুল ঋণ নিয়েছেন, কিন্তু পরিশোধ করতে ব্যর্থ। টিএস আইয়ুবের মনোনয়নপত্র বাতিলের প্রায় নিশ্চয়তা তৈরি হয়ে গেছে। যশোরের 4 আসনে মোট 10 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন, কিন্তু বিএনপির পরবর্তী প্রার্থী নেই। এটি বিএনপির জন্য এক বিশাল সাংগঠনিক ব্যর্থতা। তারা প্রার্থীর আর্থিক অবস্থা যাচাই বাছাই না করে নমিনেশন দিয়েছে, যা এখন তাদের জন্য বিপর্যয় হয়ে দাঁড়াচ্ছে। এই বিপদে সবচেয়ে বেশি লাভবান হচ্ছেন জামায়াতে ইসলামের প্রার্থী অধ্যাপক গোলাম রসুল। তিনি একজন ক্লিন ইমেজের নেতা, স্থানীয়ভাবে অত্যন্ত জনপ্রিয়। 5 আগস্ট পরবর্তী সময়ে তার জনভিত্তি আরও মজবুত হয়েছে। বিশ্লেষকরা বলছেন টিএস আইয়ুব মাঠে থাকলেও গোলাম রসুলের জয়ের সম্ভাবনা ছিল সবচেয়ে বেশি, কারণ তার সমর্থন বেশ এবং তিনি স্থানীয় সমস্যাগুলোতে গভীরভাবে জড়িত। কিন্তু এখন আইয়ুবের বাদ পড়ার পর সমীকরণ আরও সহজ হয়ে গেছে। বিএনপির ভোট ব্যাংকের একটি বড় অংশ এবং এনআরবি বা আওয়ামী লীগের ভোটের পুরোটাই এখন একচেটিয়াভাবে গোলাম রসুলের বক্সে যাবে।
উত্তরের জনপদ বগুড়া এবং সোনাতলা সারিয়াকান্দি আসন এটি বিএনপির জন্য একটি ঘাঁটি আসন। এখানে বিএনপির প্রার্থী ছিলেন আলহাজ কাজী রফিকুল ইসলাম। তিনি হাজি আর তার ইমেজ ছিল পবিত্র, কিন্তু হাজি সাহেবও ঋণখেলাপি হয়ে উঠলেন। তিনি ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়ে ফেরত দেননি। বগুড়া 1 আসনে মনোনয়ন দাখিলের সময় রিটার্নিং অফিসার তার কাগজপত্র যাচাই বাছাই করেন। ব্যাংকের পাওনা পরিশোধ না করার কারণে আইন অনুযায়ী তার নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা হারিয়ে যায়। এই খবর পেয়ে বিএনপির হাইকমান্ড হতবাক। তারা আশা করেছিল কাজী রফিকুল ইসলাম এইবার আসনটি জিতবেন নিশ্চিতভাবে, কিন্তু এখন তাদের প্রার্থী অযোগ্য হিসেবে ঘোষিত হচ্ছেন। এই শূন্যতায় লাভবান হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর হেভিওয়েট প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন। তিনি এই এলাকায় দীর্ঘদিন ধরে মাটি ও মানুষের সাথে মিশে আছেন। তার জনপ্রিয়তা অসাধারণ। বিএনপির প্রার্থী থাকলেও লড়াইটা তার পক্ষে ভারী ছিল, কিন্তু এখন প্রার্থী শূন্য হয়ে যাওয়ায় বিষয়টি আর লড়াইয়ের পর্যায়ে নেই। এটি এখন আনুষ্ঠানিকতা মাত্র। বিএনপির ভোট এবং সাধারণ মানুষের ভোট সবটাই এখন দাঁড়িপাল্লায় পড়বে, বলছেন স্থানীয় একজন নেতা। অধ্যক্ষ শাহাবুদ্দিন ক্লিনিবেজ এবং বিএনপির সাংগঠনিক ব্যর্থতা এই দুয়ে মিলে বগুড়া 1-এ জামায়াতের বিজয় এখন সুনিশ্চিত। কুমিল্লা, যশোর ও বগুড়ার ঘটনাগুলো শুধু 3টি আসনের কথা নয়, এটি একটি বড় প্যাটার্নের ইঙ্গিত। রিটার্নিং কর্মকর্তাদের রিপোর্ট বলছে ঋণখেলাপির দায়ে হাইকোর্টের স্টে ওয়ার্ডার নিয়ে নির্বাচনে দাঁড়ানোর জন্য 31 জন প্রার্থী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে 15 জনই বিএনপি প্রার্থী। এই 15 জন বিএনপি নেতা এবং 11 জন স্বতন্ত্র প্রার্থী দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছিলেন, কিন্তু ফেরত দেয়নি। সিআইবি রিপোর্ট তাদের খেলাপি বা চোর বলে চিহ্নিত করেছে। তবুও তারা হাইকোর্ট থেকে স্টে ওয়ার্ডার নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছেন। সাধারণ মানুষের প্রশ্ন হচ্ছে, কত বড় চোর এরা যারা ব্যাংকের টাকা ফেরত দেয় না? তারা এমপি হলে দেশে কি টাকা ফেরত দেবে? দেশের টাকা মেরে খাবে না? এই প্রশ্নের উত্তর বিএনপির হাইকমান্ড দিতে পারছে না। তারা যদি এই 15 জন ঋণখেলাপিকে নমিনেশন না দিত, তাহলে এখন এই বিপদ হতো না। কিন্তু তারা নৈতিকতা দেখায়নি। এখন এই 15 জন প্রার্থী বিএনপির জন্য একটি বড় বোঝা। চেম্বার আদালত যে কোনো মুহূর্তে তাদের স্টে ওয়ার্ডার ভ্যাকেট করতে পারে। এখন জামায়াতে ইসলামীর সামনে একটি মাস্টার স্ট্রোক অপেক্ষা করছে। কুমিল্লায় দেখা গেল, যখন ব্যাংক আপিল বিভাগ যায়, চেম্বার জজ হাইকোর্টের স্টে অর্ডার টেকেনি। মুন্সি সাহেব ছিটকে গেলেন। জামায়াত যদি তার লিগ্যাল উইং সক্রিয় করে এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোর মাধ্যমে চেম্বার আদালতে মুভ করায়, তবে এই 15 থেকে 20টি আসনে একই গেম খেলা সম্ভব। কৌশলটা সহজ, ব্যাংকগুলো তাদের টাকা ফেরত চায়, তাই তারা অবশ্যই আপিল করবে। যদি জামাত আইনি সহায়তা দেয়, তাহলে চেম্বার আদালত নির্বাচনের ঠিক আগ মুহূর্তে স্টে অর্ডার ভ্যাকেট করে দিতে পারে। যদি এটি ঘটে, তাহলে বিএনপির এই 20টি আসনে প্রার্থী শূন্য হয়ে পড়বে। নতুন প্রার্থী দেওয়ার সময় থাকবে না, ব্যালটে ধানের শীষ থাকবে, কিন্তু প্রার্থী থাকবে অযোগ্য। ফলাফল, মাঠ পুরোপুরি ফাঁকা। জামায়াত বা জোটের শরিকরা এখন তাই এই 20টি আসনে ফ্রি হিট খেলবে। বিএনপির এই বিপর্যয়ের মূল কারণ হলো তাদের প্রার্থী নির্বাচনের আগে আর্থিক যাচাই বাছাই না করা। তারা শুধু জনপ্রিয়তা বা সামাজিক প্রভাব দেখে নমিনেশন দিচ্ছে। এর ফলে তারা ঋণখেলাপি হয়ে দলে দাঁড়িয়েছে। অন্যদিকে জামায়াত তাদের প্রার্থীদের ক্লিন ইমেজের কারণে একের পর এক সিট কনফার্ম করছে। রাজনীতিতে শুধু জনসমর্থন থাকলেই হয় না, প্রার্থীদের কাগজপত্র ঠিক রাখতে হয়। বিএনপির এই বেসিক জায়গাতেই ভুল হচ্ছে। তাদের এই ভুলের কারণে কুমিল্লা 4, যশোর 4 এবং বগুড়া 1 এই 3টি আসন গুরুত্বপূর্ণ জামায়াতের হাতে চলে যাচ্ছে। নির্বাচনের আগে 3টি আসনে ফলাফল প্রায় নিশ্চিত হয়ে গেছে। এটি জামায়াতের জন্য আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ। অন্যদিকে বিএনপি এখন বিকল্প প্রার্থীর কথা ভাবছে, কিন্তু সময় খুব কম। মুন্সির ফেরাটা মিশন ইম্পসিবল। বাংলাদেশের সাধারণ মানুষ এখন দেখছে কে লুটেরাদের আশ্রয় দিচ্ছে আর কে তাদের মুখোশ উন্মোচন করছে। 12 ফেব্রুয়ারি পর্যন্ত এই আইনি নাটক চলতেই থাকবে। শেষ হাসিটা কে হাসবে তা এখনও নিশ্চিত নয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।